আচ্ছা, তো আমাদের আজকের ক্লাস থেকে যে টপিকটা শুরু হবে সেটা হচ্ছে ফিল্টার। হুম। তো আপনাদের এই ফিল্টারটাই হচ্ছে মোটামুটি আহ আপনাদের ফাইনালের লাস্ট টপিক। আপনাদের ফাইনাল সিলেবাস অ্যাকচুয়ালি খুব ছোট। তো সিলেবাস যেহেতু ছোট, অতএব প্রশ্ন কিছুটা কঠিন হতে পারে। সে ব্যাপারে আপনাদেরকে যে এক্সাম্পল ম্যাথ গুলো করতে বলা হয়েছিল বই দেখে, সেগুলো আপনারা হচ্ছে চেষ্টা করবেন করার। তো আজকের ক্লাস থেকে আমরা হচ্ছে ফিল্টার শুরু করব, যে আমরা অপেন দিয়ে কিভাবে ফিল্টার বানাতে পারি। তো এমনিতে আমাদের প্রিভিয়াস টার্মে সম্ভবত আপনাদের সেটা ইলেকট্রিক্যাল সার্কিট বা এসি সার্কিটের যেই কোর্স গুলো আপনাদের ছিল, সেই কোর্সে আপনারা হচ্ছে ফিল্টার সম্পর্কে পড়ে আসছিলেন, রাইট? সো আপনাদের প্রিভিয়াস কোর্সে আপনারা ফিল্টার সম্পর্কে পড়ে আসছেন, পড়ে আসেন নাই এমন কেউ কি আছেন যে আগে ফিল্টার পড়ি নাই? লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার, ব্যান্ড পাস, ব্যান্ড রিজেক্ট, এই ফিল্টার গুলো পড়ি নাই এমন কেউ কি আছেন? আচ্ছা, এই ফিল্টার গুলো সম্পর্কে জানেন আপনারা এমন কারা আছেন, একটু রেসপন্স করবেন। হ্যাঁ ম্যাম, এই ফিল্টার গুলো সম্পর্কে একটু জানি ম্যাম। আচ্ছা, তো অ্যাকচুয়ালি এই ফিল্টার, আমরা আসলে একটি ফিল্টার বা অপেন দিয়ে কিভাবে আমরা ফিল্টার বানাতে পারি, সার্কিটটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে অলমোস্ট সিমিলার। হুম। শুধুমাত্র এই জায়গাতে হয়তো কিছুমাত্র আপনাদের থিওরি কিংবা বলেন যে আপনাদের মানে ওই সার্কিটটা সেম থাকবে, বাট সার্কিটের রেসপন্সটাকে আরেকটু বেটার করার জন্য সেই সার্কিটের আউটপুটে আমরা একটা অপেম ব্যবহার করব। সত্যি কথা বলতে অপেম ব্যবহার করব, তবে আহ আচ্ছা ঠিক আছে, আমরা সামনে আগাই। হ্যাঁ, এখানে আমরা যখন এর আগে যে ফিল্টার গুলো পড়ছি সেখানে আমরা আসলে স্লোপ নিয়ে কোনো কথা আসলে পড়ি নাই, রাইট? সো এইখানে আমরা যখন আসলে দেখবো একটি ফিল্টার দেখবো, তখন আমরা কিছু স্লোপ নিয়ে কিছু কথা বলবো। তো ওকে, আমরা আসি একটা একটা করে। আচ্ছা, এখন আহ স্লোপ নিয়ে যদি আপনারা হচ্ছে একটু জানতে চান, তাহলে জাস্ট আমরা এখান থেকে আসি। হ্যাঁ, এটা একটা অপেম্পের ফ্রিকোয়েন্সি রেসপন্স, নর্মাল একটা অপেম্পের ফ্রিকোয়েন্সি রেসপন্স, এর সাথে ফিল্টারের কোনো সম্পর্ক নেই। তো আপাতত ফিল্টারের কথাটা মাথা থেকে বের করে দেন। আমরা এখানে কিছু বেসিক ক্যালকুলেশন শিখবো, আর কিছুই না আসলে। তো প্রথমে দেখেন যে একটা ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্স কেমন হতে পারে। একটা ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্স সম্পর্কে কিন্তু আপনারা হচ্ছে এই যে মিডের আগে যে মিডেই কিন্তু আপনারা হচ্ছে দেখে আসছেন, তাই না? যেখানে আমরা ওই যে অপেম্পের বিভিন্ন প্রপার্টি, চারটা প্রপার্টি, যে হচ্ছে আপনার সাপ্লাই ভোল্টেজের সাথে গেইন কিভাবে চেঞ্জ হয়, রেজিস্ট্যান্স কিভাবে চেঞ্জ হয়, ফ্রিকোয়েন্সির সাথে গেইন কিভাবে চেঞ্জ হয়, এরকম টোটাল চারটা গ্রাফ আমরা কিন্তু দেখেছিলাম। সো ওই গ্রাফে আপনারা ফ্রিকোয়েন্সি রেসপন্স সম্পর্কেও একটা গ্রাফ দেখছিলেন, যে ফ্রিকোয়েন্সি চেঞ্জের সাথে সাথে গেইনটা কিভাবে চেঞ্জ হয়েছে। তো দেখেন, নিচের যে পার্টটা সেটা হচ্ছে প্রথমে ফ্রিকোয়েন্সি ছিল 10, তারপর ফ্রিকোয়েন্সিকে 100, তারপর 1000, 10,000, 100,000, 1 মিলিয়ন, এইভাবে ফ্রিকোয়েন্সিটাকে মানে 10 গুণ 10 গুণ করে বাড়ানো হয়েছে, আর কিছু না। তো দেখা গেছে যে ফ্রিকোয়েন্সিটাকে যদি আপনি আস্তে আস্তে বাড়ান, যদিও আমরা হচ্ছে আপনার একেবারে শুরুর দিকে শুরুর ক্লাসে আমরা বলে আসছিলাম যে অপেম্পের ফ্রিকোয়েন্সি রেসপন্সটা হবে কি একদম ইনফাইনাইট, যে হচ্ছে লাইক আপনার একদম মিনিমাম ফ্রিকোয়েন্সিতেও, মানে ও আসলে অপেম্পের ভেতর দিয়ে কি মিনিমাম থেকে ম্যাক্সিমাম সব ধরনের ফ্রিকোয়েন্সিকে ও হচ্ছে পাস করতে দিবে, এরকম একটা কথা আমরা হচ্ছে শুরুর দিকে বলে আসছিলাম। বাট সেই জিনিসটা ছিল হচ্ছে একটা আইডিয়াল অপেম্পের জন্য, ঠিক আছে? বাট যদি আমার অপেম্পটা আইডিয়াল না হয়, একটা নন আইডিয়াল অপেম্প হয়, তাহলে কিন্তু আমার ফ্রিকোয়েন্সি রেসপন্সটা কিন্তু একদম সিমিলার থাকবে না। এবং এটাও ঠিক যে আমার আসলে ফ্রিকোয়েন্সির সাথে আমার গেইনের আসলে কোনো সম্পর্ক থাকা উচিত না। হ্যাঁ, যে আমার ফ্রিকোয়েন্সি যাই হোক না কেন, আমার গেইন আসলে সেম থাকা উচিত। বাট আপনার নন আইডিয়াল অপেম্পের ক্ষেত্রে যে জিনিসটা দেখা গেছে সেটা হচ্ছে যে আপনার ফ্রিকোয়েন্সি যদি বাড়তে থাকে, তাহলে ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে গেইনটা হচ্ছে কমতে থাকে। তো দেখেন আপনার এই ডান পাশে, বাম পাশে, বাম পাশের এক্সিসে কিছু ভ্যালু দেওয়া আছে, সিমিলারলি আপনার ডান পাশের এক্সিসেও কিছু ভ্যালু দেওয়া আছে। ভ্যালুগুলো আসলে সেম। হ্যাঁ, জাস্ট এই ভ্যালুটা হচ্ছে নর্মাল ভ্যালু, যে গেইনের ভ্যালু 10 হতে পারে, 100 হতে পারে, 1,000 হতে পারে, 10,000 হতে পারে। আর রাইট সাইডে যে ভ্যালু গুলো দেওয়া সেগুলো হচ্ছে এই ভ্যালু গুলোকে
যদি আপনি লগারিদম আকারে প্রকাশ করেন বা ডেসিবেল আকারে প্রকাশ করেন তাহলে ভ্যালুগুলা কেমন হতে পারে? যেমন 10-এর জন্য কোরেসপন্ডিং ভ্যালু হচ্ছে 20 ডেসিবেল, 100-র জন্য ভ্যালু হচ্ছে আপনার এই 40 ডেসিবেল। এরকম মানে জাস্ট ভ্যালুটাকে একটু কনভার্ট করে লেখা হয়েছে, এই পাশে জাস্ট একদম এওএল হিসেবে লেখা, আর এই পাশে হচ্ছে গেইনটাকে ডেসিবেল হিসেবে লেখা। তো দেখেন আপনি এখানে একটা জিনিস তাহলে বুঝতে পারতেছেন যে ডেসিবেল যে জিনিসটা সেটা হচ্ছে যে যদি আপনার মানে 10 হয় সেটাকে আপনি প্রকাশ করতেছেন কি 20 ডেসিবেল দিয়ে, তার মানে 20 ডেসিবেল 10 মানে 10-এর রেসপেক্টে সেটা হচ্ছে কি আপনার এই যে 20 log 10 বেস এ ইকুয়াল টু হচ্ছে আপনি ধরেন মানে ডেসিবেল। তো এ হচ্ছে এই যে 10 আর কি, এই এ হচ্ছে গেইন। হুম, তাহলে 20 log 10 বেস হচ্ছে 10, আর এ হচ্ছে এই যে এই পাশের গেইন গুলা। তো গেইন যদি 10 হয় তাহলে আপনি কত ডেসিবেল পাবেন? 20 ডেসিবেল পাবেন। এই যে দেখেন 10-এর জন্য 20 ডেসিবেল, তার 10 গুণ বেশি। 100 ডেসিবেলের জন্য হচ্ছে 40 ডেসিবেল করে আমরা পাবেন। তো এখানে আমাদের দেখার বিষয় যেটা সেটা হচ্ছে এটা একটা দেখার জিনিস যে গেইনটাকে কিভাবে আমরা ডেসিবেলে লিখতে পারি, সেটা হচ্ছে 20 log 10 দেন আপনার অ্যাকচুয়াল গেইনের ভ্যালু, তাহলে আপনি তার ডেসিবেল ভ্যালুটা পেয়ে যাবেন। আচ্ছা, এটা একটা, এখান থেকে আমরা আসলে দেখব। 2 নাম্বার হচ্ছে স্লোপ। এই ব্যাপারটা হচ্ছে ইম্পর্টেন্ট। স্লোপ, স্লোপ বলতে বোঝাচ্ছে এই যে ফ্রিকোয়েন্সির সাথে সাথে আপনার গেইনটা যে চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা আসলে কিভাবে চেঞ্জ হচ্ছে। দেখেন যদি আপনার ফ্রিকোয়েন্সি রেসপন্সটা এরকম হইতো তার মানে কি হইতেছে দেখেন, প্রথমটার জন্য আপনার এই যে 200 কে থেকে 10-এ পৌঁছাইতে আপনার অনেক লম্বা ফ্রিকোয়েন্সি একটা লাগছে। হুম, মানে কি ধীরে ধীরে জিনিসটা কমছে। আর যদি এই জিনিসটা এই 200 থেকে ধাম করে এই 1 কিলো হার্টজের মধ্যেই সেটা হচ্ছে 10-এর নিচে নেমে যাইতো, তার মানে আপনি কি বলতে পারতেন যে আপনার ফ্রিকোয়েন্সির সাথে সাথে আপনার এই গেইনটা খুব দ্রুত কমে গেছে। তো এটা আমরা স্লোপ দিয়ে বুঝতে পারি। স্লোপ যদি বেশি হয় বা খাড়া হয় খুব দ্রুত পরিবর্তন হবে। স্লোপ যদি বড় হয় বা আপনার হচ্ছে কি বলে এটাকে ঢালু হয় তাহলে এটা আস্তে আস্তে পরিবর্তন হবে। তো দেখেন এখানে স্লোপের যে ভ্যালুটা দিছে ডেল ওয়াই বাই ডেল এক্স, এখানে আমার ওয়াই আছে হচ্ছে আমরা ডেসিবেলটা নিয়ে চিন্তা করব, ওয়াই সাইডে আছে হচ্ছে ডেসিবেল, আর আপনার এক্স সাইডে আছে কিন্তু ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এখন দেখেন এই ফ্রিকোয়েন্সি, এখন নিচের ফ্রিকোয়েন্সি গুলা কিন্তু 10 গুণ 10 গুণ করে লেখা হয়েছে, কারণ আপনার যদি ফ্রিকোয়েন্সি যদি আপনি 100-র সাথে 105-এর তুলনা করেন দেখবেন যে এটা মানে চেঞ্জটা আসলে এতই নগণ্য যে আপনি আসলে বুঝতেই পারবেন না। তো এই জন্য আপনার হচ্ছে কন্টিনিউয়াস চিন্তা না করে ফার্স্টে 10, 10-এর পরে 100-র জন্য কত, তারপর এক মানে 10 গুণ 10 গুণ করে, তারপর 1000-এর জন্য কত, 10,000-এর জন্য কত, সেভাবে আর কি জিনিসটাকে ক্যালকুলেট করা হয়েছে। তো 10 গুণ মানে কিন্তু 1 ডিকেড। তো 10 গুণ মানে হচ্ছে আপনার 1 ডিকেড। আচ্ছা, তো দেখেন এখানে তাহলে এই যে স্লোপটা আছে সেই স্লোপে যদি আপনি 40 থেকে 20-এর জন্য হিসাব করেন তাহলে ওয়াই বরাবর পরিবর্তন হয়েছে কত? 40 থেকে 20 বাদ দিলে কত থাকবে? 20 ডেসিবেল। আর 40 থেকে 20-এ আসতে আপনার এই ফ্রিকোয়েন্সির পরিবর্তন হয়েছে কত? 10 গুণ না? তো 10 গুণকে এই যে আমরা বলছি না 10 গুণ মানে হচ্ছে 1 ডিকেড, এই 10 গুণকে এই জন্য 1 ডিকেড আকারে লিখছে। তার মানে এই এইটার জন্য মানে এই ছবিতে আপনি যেটা দেখতে পাচ্ছেন এই ছবির জন্য স্লোপ হচ্ছে 20 ডেসিবেল পার ডিকেড। মানে প্রতি 10 গুণের জন্য আপনার ফ্রিকোয়েন্সি গেইন মানে 20 ডেসিবেল করে কমতে থাকবে। হ্যাঁ, এখন এইটা আমি আসলে কেন দেখাইলাম দেখেন, তার মানে আপনি কি বুঝলেন যদি এরকম ঢালু হয় তাহলে 20 ডেসিবেল পার ডিকেড, যদি জিনিসটা এরকম মানে অনেক খারাপ ভাবে কমে আসে তাহলে এটা কি 40 ডেসিবেল পার ডিকেড। মানে এটার জন্য দেখেন এই যে এটার জন্য চিন্তা করেন, তাহলে দেখেন এখানে এটা ছিল 40, এটা ছিল কত আহ এই যে এটা ধরেন আপনার এখানে যদি আমি শূন্যই চিন্তা করি, হ্যাঁ যদি আমি শূন্য চিন্তা করি তাহলে এবার 10-এর জন্য মানে এই 100 থেকে 1000 10 গুণের জন্য কি টোটাল 40 ডেসিবেল কমে গেছে না? তাহলে ওয়াই এর পরিবর্তন হয়েছে 40, আর আপনার নিচের পরিবর্তন হয়েছে কত 100 থেকে 1000, তার মানে 1 ডিকেড। তাহলে
40 ডেসিবেল পার ডিকেড। তো এটা বুঝাচ্ছি এটা যে আপনার আসলে এই স্লোপটা যত খাড়া হবে আপনার কিন্তু এই ডেসিবলের মানটা তত বাড়তে থাকবে। হুম। তো আপনার 80, যদি হচ্ছে 80 ডেসিবেল পার ডিকেড হইতো তার মানে কি এটা আরো খাড়া চেঞ্জ হয়েছে। যদি 100 ডেসিবেল পার ডিকেড হইতো তাহলে ধরেন এটা একেবারে খাড়া চেঞ্জ হয়ে গেছে। হুম। মানে খুব ফাস্ট ফ্রিকোয়েন্সির সাথে সাথে খুব ফাস্ট হচ্ছে আপনার এই গেইনটা হচ্ছে কমে আসছে, এরকম একটা সিনারি। তো আমরা আহ, কেন এই জিনিসগুলা বললাম? হ্যাঁ, আচ্ছা, আপনারা ফ্রিকোয়েন্সির এই হিসাবটা বুঝতে কি কারো কোনো সমস্যা আছে থাকলে একটু বলতে পারেন। কারণ আমাদের ফাস্ট যাওয়ার দরকার নেই, আমরা মোটামুটি আরো 3টা ক্লাস পাবো, আমাদের প্রতিটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝতে হবে, কারণ জিনিসগুলো সহজ। ম্যাম এখানে বা 1 ডিকে কই থেকে আসলো ম্যাম? এখানে যে আমরা আচ্ছা, -20 dB/1 ডিকে আসলো। হুম, এই 1 ডিকেটা কিভাবে আসলো দেখেন, আপনি নিচে আসলে কি লিখতেন? 1000 - 100 লিখতেন না? এটা আপনি লিখতেন না, লিখতে চাচ্ছেন না মেইনলি? এটা লিখতে চাচ্ছেন, রাইট? এখন এইটা হচ্ছে আপনার একটা মানে, আমরা কিন্তু একই জিনিসকে বিভিন্ন ভাবে এক্সপ্রেস করতে পারি, রাইট? এখানে আসলে 1 ডিকেট বলতে 1000 - 100 কে একটু ঘুরায় পেঁচায় বলা হয়েছে, ঘুরায় পেঁচায় এভাবে বলা হয়েছে যে এইখানে নিচে যে ডেল এক্সটা, হ্যাঁ, এই ডেল এক্সটা ডিরেক্টলি 1000 - 100 না করে এটাকে একটা গুণ আকারে বলা হয়েছে। যে আপনার নিচে তাহলে 1000 থেকে 100 কত গুণ বড়? 10 গুণ বড় না? তাহলে নিচের হ্যাঁ ম্যাম। পার্থক্যটা কি? 100 থেকে 1000 হইছে, 100 থেকে 1000 হইছে, তাহলে ফ্রিকোয়েন্সির পরিবর্তন হইছে কতটুকু? 10 গুণ। আপনি যদি জি ম্যাম বুঝলাম। পার্থক্যটাকে গুণ আকারে লিখতে চান তাহলে আপনি কিভাবে বলবেন? 10 গুণ পরিবর্তন হইছে। এই 10 গুণ পরিবর্তন হইছে এই কথাটাকেই 1 ডিকেট বলা হয়। আপনি বিয়োগ দিয়ে পার্থক্য বুঝাচ্ছেন না, আপনি এখন গুণ দিয়ে পার্থক্য বুঝাচ্ছেন, যে আমি যদি ফ্রিকোয়েন্সিকে 10 গুণ বাড়াই তাহলে আমার কত গুণ কমবে। দেখেন, এবং এটা যেহেতু কমতেছে এই জন্য সামনে একটা মাইনাস চিহ্ন আসছে। বুঝতে পারছি? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আর কারো স্লোপ কোনো থেকে এটা প্রশ্ন? ম্যাম আসবে, প্রশ্ন আসবে কিভাবে? ডিরেক্টলি এখান থেকে প্রশ্ন আসবে না, একটু পরে যখন আমরা ফিল্টার গুলা দেখবো তখন আপনি আসলে মানে বুঝতে পারবেন। আমরা ফিল্টারে যাই আচ্ছা। তখন আপনি মানে করে, বাট এখন আপাতত এটা বুঝতে পারছেন কিনা? এটা জাস্ট একটা ক্যালকুলেশন আমি দেখালাম, কিছুক্ষণ পরে এই ক্যালকুলেশনটা কেন দেখালাম এটা আপনি কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে আসি এই জায়গাতে কাট অফ ফ্রিকোয়েন্সি। আহ আচ্ছা, কাট অফ ফ্রিকোয়েন্সিটা পরে আসি। আচ্ছা, এইবার এখানে আরেকটা জিনিস আমাদের এখান থেকে দেখতে হবে। আচ্ছা, আপনাদেরকে এই পিডিএফটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ফিল্টারের, বুঝছেন? তো আপনারা একটু খেয়াল করেন যে আমি কোন কোন পেজ থেকে কি কি পড়াচ্ছি। আমি আপনাদেরকে এইটা পড়াইছি, এইটা পড়াইছি, তারপরে এই লাইনটা পড়াইছি, কাট অফ ফ্রিকোয়েন্সি একটু পরে এটাও পড়াইছি, একটু পরেই দেখাবো। 2 নাম্বার হচ্ছে এখন আমি ব্যান্ডউইথ দেখাবো, বাট এই যে এগুলোর দরকার নেই, ইউনিটি গেইন ব্যান্ডউইথের দরকার নেই। উম আচ্ছা দাঁড়ান, এই যে এরপর এই পেজের এই পুরো জিনিসটাই আসলে দরকার নেই, 2টা পেজ, এই যে এটার দরকার নাই, জাস্ট আমাদের এই ছবিটা দরকার আসলে, এই ছবিটা দরকার। হ্যাঁ, জাস্ট একটু বোঝার জন্য। আচ্ছা, আহ দেখেন, উম আচ্ছা আমরা ফিল্টার থেকেই শুরু করি তাহলে আপনারা আরো সহজে বুঝবে। আচ্ছা, ফার্স্টে আসেন একটি ফিল্টার কি জিনিস। একটি ফিল্টার হচ্ছে একটা, আপনার দুই ধরনের পড়ে আসেন, দুই ধরনের ফিল্টার হয়, একটা হচ্ছে প্যাসিভ ফিল্টার আর একটা হচ্ছে একটি ফিল্টার। প্যাসিভ ফিল্টার মানে হচ্ছে যে এই ফিল্টারটা শুধুমাত্র ফিল্টারের কাজই করবে, ও আপনার সার্কিটে কোনো গেইন দিবে না। মানে সার্কিটের যে আউটপুটটা, সে আউটপুটটাকে ও কোনোভাবে অ্যাম্প্লিফাই করবে না, আউটপুট যা থাকা তাই থাকবে, আউটপুটে সে কোনো প্রকার কোনো অ্যাম্প্লিফিকেশন করবে না। এই ধরনের জিনিসকে বলা হয় হচ্ছে প্যাসিভ। আর একটিভ মানে হচ্ছে যে আপনার ওই এলিমেন্টটা আপনার সার্কিটের আউটপুটে চাইলে কিছুটা অ্যাম্প্লিফাই করতে পারবে বা কিছু গেইন অ্যাড করতে পারবে। তো যেহেতু আমরা এখন আসলে ফিল্টার বানাবো হচ্ছে অপেম দিয়ে, অপেম তো চাইলে একটা গেইন দিতে পারে, অপেম্পের তো একটা গেইন আছে, এই জন্য ওই ফিল্টারটার নাম দেওয়া হয়েছে একটি ফিল্টার।
বুঝতে পারছেন? A filter is a circuit that is designed to pass a specific band of frequency while attenuating all signal outside this band. আচ্ছা, এটা শুধুমাত্র ফিল্টারের জন্য বলা হয়েছে। বাট একটি ফিল্টার মানে হচ্ছে এই ধরনের ফিল্টার গুলো আপনার এই যে ফ্রিকোয়েন্সিকে যে বাদ দিচ্ছে, সেই ফ্রিকোয়েন্সি বাদ দেওয়ার সাথে সাথে ও চাইলে আউটপুটে কিছুটা এমপ্লিফাই করতে পারবে বা আউটপুটে কিছু গেইন অ্যাড করতে পারবে। আচ্ছা, এখন ফ্রিকোয়েন্সি 4 ধরনের, এটা আমরা সবাই জানি। লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার, তারপর হচ্ছে কি ব্যান্ড পাস ফিল্টার, ব্যান্ড রিজেক্ট ফিল্টার। সো আমরা একটা একটা করে যাই। প্রথমে আসি লো পাস ফিল্টার। তো দেখেন, লো পাস ফিল্টার যেটা, প্রথমে এই যে আইডিয়ালটার দিকে খেয়াল করেন, তারপর হচ্ছে কি নন আইডিয়ালটার দিকে আপনারা খেয়াল করবেন। আইডিয়াল লো পাস ফিল্টার যেটা, এই আইডিয়াল লো পাস ফিল্টারটা হচ্ছে এরকম যে ও হচ্ছে ছোট ফ্রিকোয়েন্সি গুলাকে বা জিরো থেকে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি পর্যন্ত, জিরো থেকে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি এফসি পর্যন্ত ও হচ্ছে পাস করতে দিবে। এবং তারপরে এর থেকে বড় যদি কোনো ফ্রিকোয়েন্সি থাকে, তাহলে লো পাস ফিল্টার সেই ফ্রিকোয়েন্সিকে পাস করতে দেয় না। রাইট? এটা আমরা জানি। এখন তাহলে সেই হিসেবে আমার এই ফিল্টারের আউটপুটটা কেমন, মানে ফ্রিকোয়েন্সির সাথে ওর আহ আউটপুটটা কেমন হওয়া উচিত? যে এই যে জিরো থেকে এফসি পর্যন্ত ও হচ্ছে কি আউটপুট, মানে সে দিচ্ছে একটা ভিএম, মানে ভিএম মানে হচ্ছে অ্যামপ্লিটিউড। সো একটা আউটপুট সে দিচ্ছে। এফসি এর পরের কোনো কিছু, এফসি এর পর পর দেখেন ও হচ্ছে কি একদম ধাম করে ভিএম থেকে জিরোতে নেমে গেছে। তার মানে দেখেন, যদি এফসি ইকুয়াল টু ধরেন 20, হ্যাঁ, 20 হার্জ, এফসি ইকুয়াল টু 20 হার্জ, রাইট? এখন এফসি ইকুয়াল টু যদি 20 হার্জ হয়, তাহলে আপনি ধরেন এখন এমন একটা সিগন্যাল আপনি দিছেন, মানে আমরা যখন আসলে কথা বলি, আমার বা আপনি যখন কথা বলেন, তখন কিন্তু সেখানে বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি থাকে, একটা ফ্রিকোয়েন্সি কিন্তু থাকে না। তো ধরেন আপনি এরকম একটা সিগন্যাল দিলেন, যে সিগন্যালটা দেখতে হচ্ছে, মানে সিগন্যালটা এমন যে সেই সিগন্যালের মধ্যে 5 হার্জের একটা ফ্রিকোয়েন্সি আছে, 10 হার্জের একটা 5 হার্জের একটা ফ্রিকোয়েন্সি আছে, 10 হার্জের একটা ফ্রিকোয়েন্সি আছে, তারপরে হচ্ছে 15 হার্জের একটা ফ্রিকোয়েন্সি আছে, এন্ড আপনার কি 20 হার্জের একটা ফ্রিকোয়েন্সি আছে। এই টোটাল 4টা ফ্রিকোয়েন্সি নিয়ে ধরেন একটা সিগন্যাল আছে, যে সিগন্যালটাকে আপনি একটা লো পাস ফিল্টারের ইনপুট হিসেবে দিলেন। তাহলে আউটপুটে দেখেন, আউটপুটে আপনি কি পাবেন? এই তিনটা পাবেন, রাইট? যেহেতু ওর কাট অফ ফ্রিকোয়েন্সি কত, 20, তাহলে এখানে আপনি 5, 10, 15 এই তিনটা ফ্রিকোয়েন্সি ঠিকই পাবেন, কিন্তু আপনি এই ফ্রিকোয়েন্সিটাকে পাবেন না, কারণ এই ফ্রিকোয়েন্সির অ্যাক্রসের অ্যামপ্লিটিউডকে ও কি করবে, জিরো বানাই দিবে। তো ও হচ্ছে কি, এই যে এই জায়গাটা পড়ে গেছে না, মানে 20 না, আমার আসলে এটাকে 25 দেওয়া উচিত ছিল। 30 দিই, ঠিক আছে? এই যে 30, তাহলে 30 হার্জের যেটা, সেটা তো আপনার 20 হার্জের থেকে বড়। তো 20 হার্জের থেকে বড় হওয়ার জন্য ও কি করবে, 30 হার্জের ফ্রিকোয়েন্সিটাকে লো পাস ফিল্টারের ভেতর দিয়ে আর কি করবে, যেতে দিবে। তো এখন প্রবলেমটা যেটা হচ্ছে যে, এই যে আপনারা মানে ফিল্টারের এই যে গ্রাফ গুলা দেখেন, হ্যাঁ, আম, তো এই যে ফিল্টারের যে গ্রাফ গুলো আছে, সেই গ্রাফ গুলো তাহলে আমরা কি বললাম, যে একদম কাট অফ ফ্রিকোয়েন্সি যদি 20 হার্জ হয়, তাহলে 19 হার্জ যদি সেটাকেও পাস করতে দিবে, কিন্তু 21 হার্জকেই সে হচ্ছে কি আর পাস করতে দিবে না। তো তার গ্রাফটা দেখতে এক্স্যাক্টলি এরকম হওয়া উচিত, রাইট? কিন্তু এই ধরনের গ্রাফ, এই যে আইডিয়াল, এটা একটা আইডিয়াল গ্রাফ। হুম, আইডিয়াল, এটা একটা আইডিয়াল লো পাস ফিল্টারের গ্রাফ। বাট আপনি যখন বিভিন্ন ধরনের কম্পোনেন্ট দিয়ে ইন প্র্যাকটিক্যাল ফিল্টারটা বানাবেন, তখন আসলে সেখানে অনেক ধরনের নন আইডিয়ালিটি থাকে, অনেক ধরনের ডিস্টারবেন্স থাকে। যে সমস্ত ডিস্টারবেন্স অথবা নন আইডিয়ালিটি যেটাই বলেন, সেগুলোর জন্য আপনার গ্রাফটা এরকম শার্প আর চেঞ্জ হয় না, যে আপনার 20-এ কাট অফ ফ্রিকোয়েন্সি সে 19-কেও যেতে দিচ্ছে, বাট 21-কে আর যেতে দিচ্ছে না। এত শার্প আসলে হয় না। হুম, শার্প না হয়ে দেখা যায়
যে আপনার গ্রাফটা নন আইডিয়াল গ্রাফের জন্য এ পর্যন্ত ঠিক থাকে, তারপর শার্প চেঞ্জ হয়ে যাওয়ার পরিবর্তে ও হচ্ছে আস্তে 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 এখানে এখানে এসে পরিবর্তন হয়। তো ধরেন আপনি এরকম বিভিন্ন ধরনের কম্পোনেন্ট দিয়ে আপনি একটা ফিল্টার বানালেন, হ্যাঁ। আপনি ডিজাইন করলেন এরকম যে আপনার এই যেরকম 20 হার্জের জন্য 20 হার্জের কাট অফ ফ্রিকোয়েন্সি থাকবে, 19কেও সে যেতে দিবে, তারপর হচ্ছে 21কে কিন্তু সে যেতে দিবে না। কিন্তু আপনি যখন ইন প্র্যাকটিক্যাল আপনার বানানো ফিল্টার দিয়ে আপনি কাজ করতে যাবেন, আপনি খেয়াল করে দেখবেন যে সে 21কেও পাস করতে দিচ্ছে, সে 22কেও পাস করতে দিচ্ছে, সে 23কে, মোটামুটি আপনি দেখলেন 25 পর্যন্ত সে পাস করতে পারতেছে, 25 হার্জ পর্যন্ত সে পাস করতে পারতেছে। তো আপনার মানে কি ব্যাপার, আমি তো সবকিছুই ঠিকঠাক মতো ডিজাইন করে আর এর মান দিলাম, তারপর ক্যাপাসিটরের মান দিলাম, তারপরে কেন আমার ফিল্টারটা 20-এ কাট অফ করতেছে না, তারপরের গুলাকেও সে যেতে দিচ্ছে? ওই যে নন আইডিয়ালিটি, এই জিনিসগুলোর জন্য। এখন এই ধরনের নন আইডিয়ালিটি গুলোকে আপনি নর্মালি আসলে আপনি কি চাইতে পারেন, যে একটা রেজিস্ট্যান্স দিয়ে অথবা ক্যাপাসিটর গুলাকে আরো উন্নত মানের রেজিস্ট্যান্স, আরো উন্নত মানের ক্যাপাসিটর দিয়ে আপনি হচ্ছে আরো পারফেক্টলি একটা ফিল্টার বানাবেন। অ্যাকচুয়ালি সেটা আসলে পসিবল হয় না। আপনি আসলে মানে ওই নর্মাল রেজিস্ট্যান্স অথবা ক্যাপাসিটর গুলা দিয়ে, মানে আপনি যতই উন্নত মানের রেজিস্ট্যান্স বা ক্যাপাসিট্যান্স আসলে ব্যবহার করেন না কেন, এই গ্রাফটা নন আইডিয়াল ভাবেই এরকম একটা স্লোপ নিয়ে সে হচ্ছে চেঞ্জ হয়। তো এখন এখানে আহ দুইটা প্রবলেম। প্রথম প্রবলেম হচ্ছে, তাহলে এই ধরনের গ্রাফের ক্ষেত্রে আপনার কাট অফ ফ্রিকোয়েন্সি কি হবে, এই গ্রাফের ক্ষেত্রে কাট অফ ফ্রিকোয়েন্সি কত হবে? এটা হচ্ছে 1 নাম্বার প্রবলেম। 2 নাম্বার প্রবলেম হচ্ছে যে এই জিনিসটাকে আপনি আসলে সলভ করবেন কিভাবে, আপনি আসলে কিভাবে সলভ করতে পারেন। তো প্রথমে আমরা আসি যে, আচ্ছা, আহ তাহলে দেখেন এখানে একটু জিনিস লেখা আছে পাস ব্যান্ড, যে এফসি এর কমের গুলাকে সে যেতে দিচ্ছে, এজন্য ওই ফ্রিকোয়েন্সি গুলাকে আমরা বলতেছি পাস ব্যান্ড, এবং এর থেকে বড় গুলাকে সে যেতে দিচ্ছে না, এই জন্য সেগুলাকে আমরা বলতেছি হচ্ছে স্টপ ব্যান্ড। আচ্ছা, এই কাট অফ ফ্রিকোয়েন্সি কত, স্লোপ কত, এটাকে ঠিক করতে হলে আমাদের কি করতে হবে, এই জিনিসগুলো নিয়ে আমরা কিছুক্ষণ পরে আলোচনা করব। হাই পাস ফিল্টার দেখে আসি, তাহলে হাই পাস ফিল্টার কি হবে। এটা যদি আপনার কাট অফ ফ্রিকোয়েন্সি হয় হাই পাস, মানে এফসি এর থেকে ফ্রিকোয়েন্সি যদি বড় হয়, তাহলে সেগুলাকে সে যেতে দিবে, ছোটগুলাকে সে যেতে দিবে না। তাহলে এই যে দেখেন বড়গুলা, তাহলে ওর পাস ব্যান্ড কোনটা হবে? ফ্রিকোয়েন্সির ভ্যালু যদি সেন্টার ফ্রিকোয়েন্সির থেকে বড় হয়, তাহলে সেগুলা পাস ব্যান্ড হিসেবে কাজ করবে, বা সেটা আপনার সার্কিটের ভেতর দিয়ে পাস করে যেতে পারবে। কিন্তু যদি আপনার ফ্রিকোয়েন্সির ভ্যালু সেন্টার ফ্রিকোয়েন্সির থেকে কম হয় তাহলে কিন্তু সেই টাকা যেতে দিবে না। এটা তো আইডিয়াল গ্রাফ, বাট আপনি যখন কম্পোনেন্ট দিয়ে গ্রাফটা বানাবেন তখন আপনার এটা দেখতে হয়ে যাবে এরকম, যে সে, আপনি চাচ্ছেন ডিরেক্টলি 20-এ কাট করে যাক বা তার বড়গুলাকে সে পাস করতে দিক, কিন্তু আপনি দেখবেন যে আনফরচুনেটলি সে 18কেও পাস করতে দিচ্ছে, সে 19কেও পাস করতে দিচ্ছে। তাহলে আপনি কাট অফ ফ্রিকোয়েন্সি কাকে ধরবেন, এটা একটা ইস্যু। 2 নাম্বার ইস্যু, এটাকে আপনি সলভ করবেন কিভাবে, এক্স্যাক্টলি আগেরটা মতো। এগুলো নিয়ে আমরা কথা বলবো, সমস্যা নেই। এরপর আসেন ব্যান্ড পাস ফিল্টার। ব্যান্ড পাস ফিল্টার হচ্ছে কি, যে সে একটা নির্দিষ্ট ব্যান্ডকে শুধুমাত্র পাস করতে দিবে। যেমন ধরেন এফসি যদি আমি এবারও 20 ধরি, হুম, আর এফসি হাই যেটা সেটাকে যদি আমি 100 ধরি, তাহলে হচ্ছে আপনার ফিল্টারটা এমন ভাবে কাজ করবে যে যদি কোনো ফ্রিকোয়েন্সি 20-এর থেকে কম হয়, 20-এর থেকে কম হয়, তাহলে সে সার্কিটের ভেতর দিয়ে তাকে পাস করতে দিবে না। যদি সে 100-র থেকে বড় হয়, তাহলেও সে কি করবে, সার্কিটের ভেতর দিয়ে পাস করতে দিবে না। কিন্তু যদি সেটা 20 থেকে 100-র মধ্যে থাকে, তাহলে সেটাকে পাস করতে দিবে। এখানেও একই ধরনের একটা প্রবলেম আসে, যে এত শার্প আসলে চেঞ্জ হয় না, এটা এরকম ঢালু হয়ে যায়। হুম, তার মানে দেখা যাচ্ছে যে সে 20-এর পাশাপাশি সে 18কেও পাস করতে দিচ্ছে, 100-র পর সে হয়তো 103, 104 এগুলাকেও সে পাস করতে দিচ্ছে। তাহলে আমি এটাকে কিভাবে সলভ করতে পারি, আসতেছি আমরা। তাহলে পাস ব্যান্ড কি হবে, এফসি 1 এর থেকে বড় এফসি এইচ, বা হাই ফ্রিকোয়েন্সি বা হাই, মানে কাট অফ ফ্রিকোয়েন্সি হাই যেটা, সেটা থেকে ছোট হতে হবে। লো ফ্রিকোয়েন্সি থেকে ছোট কোনো ফ্রিকোয়েন্সি হচ্ছে পাস করতে দিবে না, হাই ফ্রিকোয়েন্সি হচ্ছে বড় কোনো ফ্রিকোয়েন্সি হচ্ছে পাস করতে দিবে না। এরপর আমরা যদি চলে আসি ব্যান্ড রিজেক্ট ফিল্টার, তাহলে সেটা কি, যে একদম ব্যান্ড পাসের উল্টাটা।
ব্যান্ড পাস হচ্ছে কি মাঝখানে কিছু জিনিসকে পাস করতে দিচ্ছে, আগের গুলাকেও দিচ্ছে না, পরের গুলাকেও দিচ্ছে না। ও কি করবে, আগের গুলাকে যেতে দিবে, পরের গুলাকে যেতে দিবে, শুধুমাত্র মাঝখানের কিছু অংশকে সে যেতে দিবে না। এটাকে আমরা বলতেছি ব্যান্ড রিজেক্ট ফিল্টার। এখানেও আপনার একটা লোয়ার ফ্রিকোয়েন্সি থাকবে, একটা হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি থাকবে। তার মানে কি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে ছোট কিছুকে সে যেতে দিবে, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে বড় কিছুকে সে যেতে দিবে, কিন্তু লোয়ার কাট অফ থেকে হায়ার কাট অফ এর মাঝখানে যে পার্টটা আছে সেই পার্টের কোনো কিছুকে কিন্তু সে আর যেতে দিবে না। একই একই রকম প্রবলেম, এত শার্প চেঞ্জ হয় না, এটা কি হয়ে যায় এরকম ঢালু হয়ে যায়। তো প্রবলেমটা আমি কিভাবে সলভ করতে পারি, এবং 2 নাম্বার হচ্ছে যে আমরা আসলে এখানে কাট অফ ফ্রিকোয়েন্সি তখন ক্যালকুলেট করব কিভাবে। আচ্ছা, এখন আসেন এই জায়গার মধ্যে একটা তো হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, মানে সরি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি ছিল। ব্যান্ড পাস ফিল্টারের ক্ষেত্রেও আমার একটা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি ছিল। বাট এর পাশাপাশি আপনার ব্যান্ড পাস ফিল্টার আর ব্যান্ড রিজেক্ট ফিল্টারের জন্য আরো একটা ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করা হয়, সেটা হচ্ছে সেন্টার ফ্রিকোয়েন্সি অথবা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। আচ্ছা, প্রথমে আসে সেন্টার ফ্রিকোয়েন্সি। সেন্টার ফ্রিকোয়েন্সি হচ্ছে মাঝখানের পয়েন্ট, মানে হচ্ছে এই দুজনের মাঝখানে যে আছে সে হচ্ছে সেন্টার ফ্রিকোয়েন্সি। মাঝখানে যে থাকবে সে সেন্টার ফ্রিকোয়েন্সি, মাঝখানে যে থাকবে সে। বুঝতে পারছেন? তো কিভাবে পাবে, সিএইচ এফসি লো প্লাস এফসি হাই ডিভাইডেড বাই 2, জাস্ট গড় করে দিলেই আমরা মাঝখানের ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাব। এটা কোনো আহ, আর প্রবলেম হবে না। তারপর এখানে আসেন, এখানে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি নামে আরো একটা ফ্রিকোয়েন্সি আসছে। এটা একটু কেটে গেছে, এটা যদি আমি দেখাই তাহলে এই রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটাও এক ধরনের এভারেজ, বাট আমরা যখন যোগ করার মাধ্যমে এভারেজ করি তখন সেটাকে বলে অ্যালজেব্রিক এভারেজ। আর যখন আমরা গুণ করার মাধ্যমে একটা এভারেজ বের করি তখন সেটাকে বলে হচ্ছে আপনার জিওমেট্রিক এভারেজ। তো জিওমেট্রিক এভারেজটা হচ্ছে এফ সি এল ইন্টু, আচ্ছা এটা আপনার খাতায় কিন্তু লিখে নেন, এটা কিন্তু সামহাও আসে উঠে নাই। ঠিক আছে, এফ সি এল ইন্টু এফ সি এইচ। ঠিক আছে, সো রুট ওভার এফ সি এল ইন্টু এফ সি এইচ, এই দুইটার গুণফল। তো সেন্টার ফ্রিকোয়েন্সি, আচ্ছা এটাকে বলে হচ্ছে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। এটাও কাইন্ড অফ এক ধরনের সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, বাট আপনার রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি যেটা সেটাও আপনার মাঝখানে, বাট সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি এটাও, হ্যাঁ যেটা বললাম যে এটাও এক ধরনের সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি, বাট এইটা হচ্ছে কি আপনার মাঝে মাঝে একটু রেজোনেন্ট, মানে কি যে ওই জায়গাতে এই রেজোনেন্ট জিনিসটা আপনি আসলে ব্যান্ড পাস ফিল্টার দিয়ে খুব ভালো বুঝবেন, যে এর মাঝখানে দেখেন গেইনটা কিন্তু সবচেয়ে বেশি। হ্যাঁ, গেইন সবচেয়ে বেশি, আশেপাশে গেইন কমে যাচ্ছে। তো রেজোন্যান্ট বলতে বোঝায় যে গেইন সবচেয়ে বেশি কোথায়। হ্যাঁ, তো মাঝে মাঝে এটা সেন্ট্রাল ফ্রিকোয়েন্সির সাথে ওভারল্যাপ করে, সেম হতে পারে, অথবা একটু এদিক সেদিক সরে যেতে পারে, যে লাইক এরকম যে, ও সরি, এটা এরকম একটু সরে যেতে পারে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দুইটা সিমিলার হয়। তো যেটা বললাম মাঝে মাঝে একটু আশেপাশে সরে যেতে পারে, এই জন্যই হচ্ছে আপনার রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে জিওমেট্রিক এভারেজ রুট ওভার এফসিএল ইন্টু এফসিএইচ। এই তো। তারপরে একটা জিনিস আছে অর্ডার অফ ফিল্টার, এটা আমি আজকে আর দেখাবো না। উম তো মোটামুটি আপনাদের ক্লাস আজকের জন্য এতটুকুই। এখন আপনারা আসলে যে কাজটা করবেন, নেক্সট শুক্রবারের ক্লাসে আমরা আসলে একটু বোর্ডের ডিটেলস একে একে দেখবো আর কি, এই ক্যালকুলেশন গুলা। তো নেক্সট ক্লাসের আগে আপনাদের কিছু কাজ আছে, যদি আপনারা ভালো মতো আসলে এই অপেম দিয়ে যে ফিল্টারটা বানাবো, বা এখানে যেহেতু যে অর্ডারের কথা আসছে, আপনারা কিন্তু মোস্ট প্রবাবলি অর্ডারের ব্যাপারগুলো আগে পড়েন নাই, এবার পড়বেন। হ্যাঁ, অর্ডার অফ ফিল্টার এই জিনিসটা এবার পড়বেন। তো অর্ডার অফ ফিল্টার যেহেতু এবার আপনারা পড়বেন, তো আপনারা আগে যেটা পড়ে আসছেন আপনারা অবশ্যই শুক্রবারের ক্লাসের আগে সেই পড়াগুলোকে একটু রিভিশন দিয়ে আসবেন। হ্যাঁ, যেরকম আপনারা ওই যে আগে যেখান থেকে আপনারা লো পাস ফিল্টার দেখছেন, তো ওই লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার, এইগুলার ক্যালকুলেশন কি ছিল, শুক্রবারের ক্লাস, আমি বারবার বলতেছি শুক্রবারের ক্লাসে আপনারা অবশ্যই সেটা খুব ভালো মতো মানে খুব ভালো মতো না হোক, অ্যাটলিস্ট একটু চোখ বুলায় আসবেন, যে আপনারা আগে যা যা পড়ে আসছেন কি কি পড়ছেন। তাহলে শুক্রবারের ক্লাসে আমি যা যা বলবো, মানে যা যা নতুন বলবো, সেটা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আদারওয়াইজ কিন্তু দেখা যাবে যে এই বেসিক
ক্যালকুলেশন যেগুলো অলরেডি আপনারা আসলে ছোটবেলায় করে আসছেন, এগুলো বুঝতে বুঝতেই আপনারা, আমি যে এক্সট্রা কথাগুলি বলবো, যে অর্ডারের কথাগুলো আমি বলবো, হ্যাঁ, সেগুলো কিন্তু আপনাদের মাথার উপর দিয়ে যাবে তখন। তো আপনারা যে আজকের ক্লাসের রেকর্ডিংস আমি দিয়ে দিব। আজকে আমরা খুব বেশি কিছু দেখি নাই, মাত্র স্লোপ কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা দেখছি, একটি ফিল্টার কি কাজে ব্যবহার হয় সেটা দেখছি, কেন নন আইডিয়ালিটি আসে, বা কেন আমার আসলে এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে, এই জিনিসটা দেখলাম। কিভাবে করতে হবে সেটা তো আমরা পরে দেখবো। তারপর এই যে আপনার সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি, রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, এই দুইটা জিনিস আপনারা দেখলেন। অর্ডার অফ ফিল্টার, যেটা আমি শুক্রবারের ক্লাসে বলবো। আর এর আগে এই যে প্যাসিভ ফিল্টারের কিছু ক্যালকুলেশন এই জায়গার মধ্যে আছে, এই প্যাসিভ ফিল্টারে এই ক্যালকুলেশন আপনারা অবশ্যই দেখে আসবেন, ঠিক আছে? এটা নিয়ে ক্লাসে আসলে বসে থাকলে আমরা নতুন জিনিস দেখতে পারবো না।